ছাদের থেকে আমারে হাই হ্যালো দিতেছে। পরে ছাদের উপরে তাকাও। মানে আমরা নিচতলায় ছিলাম, হ্যাঁ, সামনের বিল্ডিং এ মানে ছাদের উপরে ওইটা আমারে বলতেছে যে বাসায় থাকে ওই বাসার ছাদে। আরো আমি তো তখন দেখিও নাই, তো ভাবছি রং নাম্বারও হইতে পারে। পরে যখন আমি কথা বলছি বাড়িতে কথা বলার পরে রাগে ফোন ধরি না কারো, দেশ থেকে ফোন দিয়া ফুপুর এটা বলতেছে ওইটা বলতেছে। কেন, মানে কি বলে এরা? ফুপুরা বলতেছে তোর বাপে বিয়া করলো কে, মেয়ে কি হয়েছে না হয়েছে, মানে এত প্যারার ভিতর আর ভালো লাগে না আমার। পরে ফোন কাইটা দিয়ে ফোন বন্ধ করে রাখছে। যখন ফোন করছি তখনই ওই নাম্বারটাই ফোন আইছে। তো ভাবছি মনে বাড়ি থেকে কেউ কল দিস। পরে যখন রং নাম্বার বলছে আমি বলি সত্য করে পরিচয়টা দেন, না হলে আপনার সাথে কথা বলবো না। আমি চিনি না জানি না, অচেনা একটা মানুষ। পরে সে বলে আপনি আমার চিনেন না, আমি আপনারে চিনি। পরে এইভাবে 2 দিন 3 দিন কথা হইলো। পরে বলছে দেখেন সত্যি করে বলেন আপনার পরিচয়টা কি, তাহলে আপনার সাথে কথা বলবো নাহলে বলবো না। পরে বলে আপনি পরিচয় দিমু, দেখা করবো আপনার সাথে আমি। কবে করবেন বলেন। পরে কয় এমন একটা দিনে দেখা করবো আপনি অবাক হয়ে যাবেন, আপনার বাড়িঘর সবই চিনি। তো আমি ভাবলাম চিনি হয়তো আমার কেউ চিনা জানা কেউ নাম্বারটা দিছে তাই চিনি। পরে আর কিছু বলিনি। পরে সে বলতেছে এই ছাদের উপরে তাকাও। মানে আমরা নিচতলায় ছিলাম, হ্যাঁ, সামনের বিল্ডিং এ মানে ছাদের উপরে ওইটা আমার বলতেছে যে বাসায় থাকে ওই বাসার ছাদে। পরে তাকাইয়া মানে একটা ছায়া দেখছি, সন্ধ্যার দিকে তো একটা ছায়া দেখছি, কিন্তু এখানে কেউ দাঁড়ায় আছে এমন মনে হয়েছে। পরে বলছি কই আপনি ছাদের উপরে। পরে 1-2 মিনিট পরে হাত লাড়া দিতেছে, মানে এই যে আমি। পরে ওইখানে যেটা আমার বান্ধবীর বাসা, আমি গেছি। একটু ছোট করে বলি, অনেকে আছেন কমেন্ট সেকশনে লিখছেন যে গুরু কোথায়। গুরু আসছেন অন দ্য ওয়েতে। হ্যাঁ, গুরুর আসলে ইদানিং কালে রাস্তায় এত জ্যাম শুরু হয়েছে যে মানে কিছু করার থাকে না আসলে, এবং প্রতি ইসেই মোটামুটি জ্যাম হয়, এটা নতুন কিছু না। হ্যাঁ, প্রতিদিনই আসলে প্রতি বৃহস্পতিবারই গুরু আসলে একটা করে ছোটখাটো জ্যামে পড়ে। সো ইটস নট আ বিগ ডিল, বাট আমরা ওয়েট করতেছি যে গুরু কোথায় আসেন। আমি একটু আমাদের টিমকে বলবো গুরুর সাথে কমিউনিকেট করতে, দেখি গুরু কোথায় আছেন এবং কোথা থেকে আসেন তিনি। বাই দ্য ওয়ে, এই ফাঁকে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে চলছে আম্বার আইটির ধামাকা অফার, যেটা চলবে কিন্তু 18th jan থেকে একেবারে 25th jan পর্যন্ত, মানে 18 তারিখ থেকে জানুয়ারির 25 তারিখ পর্যন্ত চলছে আম্বার আইটির ধামাকা অফার। এবং আম্বার আইটির ফোন অ্যাপ, মানে আম্বার আইটি ফোন অ্যাপে এখন আপনি 35 পয়সা মিনিটে কথা বলতে পারবেন যে কোনো মোবাইল অপারেটরে। সর্বোচ্চ রিচার্জ করে প্রতি সপ্তাহে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। সো এখনই দেরি না করে যেটা করতে হবে, ডাউনলোড করতে হবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। কথা বলুন বেশি বেশি, রিচার্জ করুন বেশি বেশি, আর জিতুন স্মার্টফোন সহ আকর্ষণীয় সব পুরস্কার। অফারটা কিন্তু এই মাসের জন্যই, আর দেরি করা যাবে না। ভিজিট করতে হবে আম্বার আইটি আইপি ফোনের ফেসবুক পেজ, facebook.com/ambar-it আম্বার আইটি ফোন। সো এটা মিস করা যাবে না। এবং একটু বলে রাখি, গত 2 মাস ধরে কিন্তু সর্বোচ্চ রিচার্জকারী পাচ্ছেন স্মার্টফোন সহ আকর্ষণীয় সব পুরস্কার। এখন আপনি কি এটার পিছনে থাকবেন নাকি নাকি আপনি আসলে স্মার্টফোন গুলো গ্র্যাব করবেন? ইটস টোটালি আপ টু ইউ। ওকে, ঠিক আছে আপু, আমরা তাহলে যাই গল্পে। বলেন। তারপরে যখন ছাদের থেকে আমারে হাই হ্যালো দিতেছে, পরে আমি ওই বাসায় আবার আমার বান্ধবী থাকে 3 তলায়, ওইও 3 তলায় থাকে, কিন্তু আমি জানতাম না ওই যে ওই ফ্লোরে ওই ছেলেটাই। মানে দেখছি হয়তো হালকা পাতলা, মানে বান্ধবীর বাসায় যেত যাই তো দেখা হয় হালকা পাতলা। দাদুর ঘরে যেত ম্যাচ খাইছে 1-2 বার হয়তো দেখছি, সরাসরি না দেখি মানে হেয়ালিতেও দেখছি। কারণ আমি যখন কেউ ম্যাচ খাইতো তখন আমি ফিরেও চাইতাম না, মানে এটা কে যাইতেছে আমার পাশ দিয়া। কারণ বাবারও দেখি না, অন্য মানুষকে আমি দেখবো, মানে বাবাও যদি পাশ দিয়ে যাইতো আমি রাস্তা দিয়ে হাঁটলে বাবারও দেখতাম না, মানে এত নীরবে চলতাম। পরে এমনিতে জিদি ছিলাম। পরে তখনই রাত্রে 11টার দিকে ছাদে গেছি আমি। ছাদে যাইয়া পরে দেখি ওই ছেলে। পরে আমি বলছি আপনি? পরে কয় হ্যাঁ আমি। পরে আমি কইছি ও আপনি আমার নাম্বার কই পেয়েছেন? বলে নাই। পরে 2-3 দিন পরে বলছে তোমার নাম্বার আমি বিকাশে, তুমি রিচার্জ করতে গেছিলে বিকাশের দোকানে, তখন আমি শুনছি, কিন্তু আমার মাথায় 3-4 দিনের নাম্বারটা ঘুরপাক খাইতেছে। তো আমি উঠাই নাই গিয়ে এতদিন, আজকে উঠাইলাম দেখি। পরে আমি বলছি ভালো তো কাহিনী করার কি আছে, পরিচয় দিলে তো হইতো। পরে কয় কি করেন, কেমন আছেন, ভালো আছেন নি? হ্যাঁ, এইভাবে এক কথা 2 কথা পরিচয় হইতে হইতে আমাদের মানে রিলেশনের ভিতরে চলে গেল। যেরকম আমার বান্ধবী ওরা পছন্দ করতো সেটা আমি বুঝতে পারতাম, কিন্তু মানে ক্লিয়ারলি ওর ব্যাপারে সব বলতো আমার, অফিসে যাওয়ার পথে আসার পথে আমার বলতো এই ছেলেটা এরকম ওই ছেলেটা এরকম, কিন্তু আমি তো জানতাম না মানে এই সব। পরে আমিও বলতাম হ্যাঁ হইতেও পারে।
তো আমি তো দেখিনি, তো কিভাবে বলবো এরকম না ওরকম। তো তোর ভালো, তুই যেটা ভালো মনে করিস। পরে যখন আমার সাথে রিলেশন করে তখন মানে আমি সহ্য করতে পারতাম না। মানে ওর ব্যাপারে আমার কাছে বলে, ওর সাথে শয়তানি করে, ফাইজলামি করে দিনরাত। পরে আমি বলছি, "দেখেন আপনি এরকম কইরেন না। কারণ অও একটা মেয়ে। হুম, আমার ভাল লাগে না ওর সাথে আপনি ফাইজলামি ইয়ার্কি করেন। আমার অনেক কষ্ট লাগে।" হুম, পরে বলে, "আচ্ছা, আচ্ছা করবো না।" হুম, পরে দেখার পরে আমার আর কিছু বলে নাই গে। পরে এতে ১ দিন ২ দিন গেল। হুম, পরে যখন আমগো রিলেশনের ১ বছর প্রায় হয়ে গেল, পরে ১৯ সাল ২০১৮ সালে রিলেশন শুরু করছি। হুম, ১৯ সালের দিকে সে আমারে নিয়ে গেছে বিয়ে করবে। ১৯ সালের শেষের দিকে। হুম। জুন মাসে। তো কতদিন আপনাদের রিলেশন ছিল তাহলে? রিলেশন ছিল ১ বছরের মতো, ১ বছর ১.৫ বছরের মতো, মানে রিলেশন কথাবার্তা সব মিলায় ১.৫ বছরের মতো ছিল। হুম, হুম। পরে যখন গেছি, পরে আমি মিরপুরে, সে মিরপুরে এসে পড়ছিল। মিরপুর ২ এ ওইখানে মানে কাজ করতো সে। পরে আমি বললাম আমি বললাম, "দেখেন, যাই হোক আপনি ওইখানে গেছেন, আমি আপনার সাথে দেখা করতে চাই একটাবার। হুম, আমার ভালো লাগে না।" পরে বলে কি, "আচ্ছা মিরপুর ২ এ আইসা আমারে কল দিও। তো আমি তোমার সাথে দেখা করব।" আমি বলছি, "আচ্ছা।" মিরপুর ২ এ আইসা কল দিমুনে। পরে মিরপুর ২ এ যখন গেছি, যেয়ে কল দিছি। হুম, কল দেওয়ার পরে বলতাছি, মিরপুর ২ এ যাওয়ার পরে আমি এর আরেকটু সাথে দেখা করছি। ডিটেইলসে বলেন যেন ওখানে আমি ছিলাম কিন্তু। ওখানে কিন্তু আপনি এরকম নেকাবে ছিলেন না। আপনাকে দেখছি। বাই দ্য ওয়ে আপনি কিন্তু অনেক ফ্যাশনেবল। স্পেশালি যে আঙ্গুলের ফাঁক দিয়ে যে শুধু তাই না, মানে আমি ওকে আজকে দেখেছি, ওর খুব মিষ্টি একটা হাসি এবং খুব মায়াবী চোখ ওর। হুম, হুম। পরে আমি বলছি গুরু দেখে নাই মিরপুর আর ২ কি, গুরু মিস করছে। আসার পরে মিরপুর ২ এ পরে হ্যারে ফোন দিছি, হ্যাঁ দেখা করছে আমার সাথে। দেখা করার পরে আমি বলছি, "তো কি করব?" পরে সারাদিন একটু ঘুরছি। একটু ঘোরার এই অল্প পরে অল্প একটু ঘুরছি। যে রাত হয়ে গেছিল। সন্ধ্যা হয়ে গেছে গা। হুম, পরে ট্রু। সন্ধ্যার দিকে বলতেছি, অল্পতে সন্ধ্যা হয়। সময় কিভাবে কেটে যায়। তারপর কোথায় থাকবে সেটা নিয়ে প্রবলেম। পরে আসার পরে আমি বলতেছি, মাওয়া ঘাটে যে ইলিশ খায়। "তো শুনেন, আমার এত কষ্টের ভিতরে আপনার কারণে হাসি পেইতেছে।" ওই যে মাওয়া ঘাটে গেছিলে ইলিশ খাইতে। ইলিশের দাম এখন চলতেছে ১২০০। ইলিশ, বেগুন ভাজা আর তোমাকে আবার ভিডিও করতেছিল যখন লেজের ওই যে ভর্তা করতেছিলা আর ইলিশ মাছ তুমি ফ্রাই করতেছিলা। ওই ছেলেটাকে সরায় দিয়ে তুমি দাঁড়িয়ে থেকে কিন্তু ইলিশ মাছ উল্টায় পাল্টায় দিচ্ছিলা। রাইট অর রং? হ্যাঁ বল। বললাম, আমি তো তখন ছিলাম না। যাও ইলিশ মাছ ভাজতে কখনো? না, আচ্ছা। আমি কখনো রুমেই মাছ ভাজি নাই গা। তো মা কাটে কিসের জন্য আমি মাছ ভাজি করবো? ভুল জায়গায় গুরু আজকে একটা টোপ ফেললো। ধরা খাইছি। ওকে, স্যাড। তারপর পরে যখন মিরপুর দিয়ে গেলাম, পরে সে সন্ধ্যা হয়ে গেল। পরে বলতেছে, "তা বাসায় জাগা।" পরে আমি বলছি, "বাসায় আমি যাবো না, আপনি দিয়ে আসেন গা। রাত হুম, হয়ে গেছে, আমি চিনি না এই জায়গার কিছু।"